আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জনগণের ক্ষমতায়নে দেশে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ইটালিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে প্রধান উপদেষ্টার 6 দফা প্রস্তাব। রাজনৈতিক সমর্থন ছাড়া সংস্কার সম্ভব নয় বললেন শাহদিন মালিক। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে দেশ চালাতে জনগণ সমর্থন দেবে না মন্তব্য। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, গ্রেফতার সেনা কর্মকর্তাদের হাজিরের পর কোথায় রাখা হবে তা আদালত ঠিক করবেন বলে প্রসিকিউশনের মন্তব্য। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বিশেষজ্ঞদের তাগিদ, IUCN সম্মেলনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ইটালিতে বিশ্ব খাদ্য ফোরামের সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, যার মাধ্যমে ন্যায় ও জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে সম্মেলনে যুদ্ধবন্ধ সহ 6 দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান। অন্য বিশ্ব নেতাদের সাথে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তাঁর বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বৈশ্বিক নানা বিষয়। Hunger is not caused by scarcity. It is caused by the failure of the economic framework that we have designed. In 2024, 673 million people went hungry, yet we produce more than enough food. This is not a failure of production, it's a failure of the economic system. It's a moral failure. While we couldn't raise a few $1 billion to end hunger, the world spent $2.7 trillion on weapons. Is this how we define progress? আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। People of Bangladesh rose peacefully to reclaim their power to ensure democracy, peace, and human rights for all. It is our youth, the young people, full of courage and hope, who led that movement. Their demand was simple: to give power back to the people, to create a society based on fairness, inclusion, and trust. Today, those young people are engaged in the rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. মূল অনুষ্ঠানের বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং সংস্থা প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেছেন, সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় রাজনৈতিক শক্তির বিকল্প নেই। রাজনৈতিক সমর্থন ছাড়া সংস্কারও সম্ভব নয়। যত দ্রুত সম্ভব নির্বাচন হতেই হবে মন্তব্য করে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে দেশ চালাতে সমর্থন দেবেন আসন জনগণ। জানাতুল বাকি একেকার রিপোর্ট। রাষ্ট্র সংস্কারী প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় দ্বিতীয় মেয়াদে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাবিত 20টি বিষয়ের 9টিতে নোট অব ডিসেন্ট দেয় রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে পত্রিকায় দেখছি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা আছে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা আছে, প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন না, 2 মেয়াদের বেশি, এই ধরনের অনেকগুলি কথা বলা আছে যেটা আমাদের বর্তমান সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাহলে এইটা যদি সব দল নোট অফ ডিসেন্ট উইথড্র করলো,
গণভোটে পাশ হলো, তাহলে কি এগুলি যে সংবিধানের সাথে যে বিরোধী বা সংবিধান পরিপন্থী যে ধারাগুলি আছে, তাহলে কোনটা টিকবে? ওইটা টিকবে না সংবিধান টিকবে? জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে তা নিয়ে ঐক্যমত্য ছাড়াই ৮ অক্টোবর শেষ হয় দীর্ঘ ৯ মাসের আলোচনা। নির্বাচন হতেই হবে, কারণ না হলে এর কোনো বিকল্প তো নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমার মনে হয় যে জনগণের আস্থা দিন দিন কমে যাচ্ছে। এই মধ্যপ্রাচ্যে রাজাদের দেশ ছাড়া দুনিয়ার প্রত্যেকটা দেশেই সরকার ভালো হোক খারাপ হোক, এটা একটা রাজনৈতিক ভিত্তি তার লাগবে, রাজনৈতিক শক্তি লাগবে, রাজনৈতিক দল লাগবে। কিন্তু যে দেশে বড় বড় সংস্কার করবেন যেখানে রাজনৈতিক দলের সমর্থন ছাড়া, এটা তো সম্ভব না। কেবল সংবিধান কেন্দ্রিক সংস্কারের সমালোচনা করেছেন এই আইন বিশেষজ্ঞ। তেমন কি কোনো সংস্কারের কথা জোর গলায় বলতে পারবে যে এটা সংস্কার করেছে? হ্যাঁ, তারা আগের আওয়ামী লীগপন্থী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরিয়েছে, অবসর দিয়েছে। কিন্তু আপনি দেশের সংস্কারের অর্থ যদি সার্বিক অর্থে বলেন, অর্থনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, শিক্ষা সংস্কার কিছুই হয়নি। এটা আমি তাদের দোষ দিচ্ছি না, এটা তারা করতে পারে নাই কারণ তাদের পিছনে কোনো রাজনৈতিক দল নাই। বর্তমান সরকারের অধ্যাদেশ জারির প্রবণতায় ডক্টর শাহদিন মালিক বলছেন, অধ্যাদেশ কোনো স্থায়ী আইন নয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছে সরকার। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পর এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর বলেছেন, গুমের ঘটনায় সেনা সদস্যদের গ্রেফতার করা হলে তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর আদালত ঠিক করবেন আসামিদের সাবজেল নাকি অন্য কোনো কারাগারে পাঠাবেন। প্রসিকিউশন জানিয়েছে, সারা দেশে অপরাধ সংগঠনে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী যে শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন তা প্রমাণ করা গেছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। সারা দেশে যে অপরাধ হয়েছে তা কিভাবে বিস্তৃত ও পরিকল্পিত ছিল তার ব্যাখ্যা দেন তারা। আমরা প্রমাণ করেছি যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল, যে মানবতাবিরোধী অপরাধটা হয়েছিল, সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল, ওয়াইড স্প্রেড ছিল, সিস্টেম্যাটিক ছিল এবং এটা ফুললি আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতাবিরোধী অপরাধ, যেটি এই ট্রাইব্যুনালে বিচারযোগ্য। সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেওয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারেক সিদ্দিকী দিয়েছেন, সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি। গুমের ঘটনায় বুধবার ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের ২৫ জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। সেনাবাহিনী অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার একদিন পর প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের MES ৫৪ নম্বর ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, MP হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আসামিকে গ্রেপ্তারের জন্য শুধু পুলিশকে ক্ষমতা দেওয়া আছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাসা ভাড়া ও উৎসব ভাতা বাড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ বেলা ১২টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি দিয়েছেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে রাতেও অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কয়েক মাস আগে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর কথা বললেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দাবি আদায়ে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। আমাদের সেই পূর্ব ঘোষিত 20% বাড়ি ভাড়া আমাদের দিতে হবে এবং আমাদের এই চিকিৎসা ভাতা যে ১৫০০ টাকা এটা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটার প্রজ্ঞাপন জারি না হবে আমরা এই
আমরা ঘরে ফিরে যাব না। দুপুর 12টার সময় লং মার্চ টু সচিবালয় ঘোষণা করা হয়েছে। শিক্ষকদেরকে কোনোভাবে আর দমিয়ে রাখতে পারবেন না। দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে আমাদের সাথে ঐক্য পোষণ করেছে এবং ওনারা এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ের কোনো ব্যক্তি আমাদের সাথে আসি কোনো পরামর্শ করেন নাই, যেটা অত্যন্ত দুঃখজনক। 12টা 1 মিনিটেই কেন্দ্রীয় শহীদ মিনার টু লং মার্চ সচিবালয় পর্যন্ত ঘোষণা করা হয়েছে। দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক কর্মচারী ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সভ্যতা রক্ষা ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিরোধের পাশাপাশি কার্যকর আইনি পদক্ষেপ জরুরি বলছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের ৫ম দিনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি হামলায় শুধু গণহত্যা আর নির্বিচার অবকাঠামোই ধ্বংস হয়নি, বরং মাইলের পর মাইল জুড়ে দূষণ ও ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। এক্ষেত্রে আইনি কাঠামো থাকলেও নেই তার যথাযথ প্রয়োগ। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেস 2025-এর ৫ম দিনে প্রতিনিধি রাষ্ট্রগুলোর ভোটাভুটি ও নিয়মিত কর্মসূচিতে তাই কার্যকর উদ্যোগের দাবিতে আগামী ২০ বছরের করণীয় নির্ধারণ। এমন বাস্তবতায় উপযুক্ত শিক্ষা, সচেতনতা, আলোচনা ও সার্বজনীন অংশগ্রহণে সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। Ecocide law is all about creating criminal responsibility for the worst harms against nature. The world has plenty of environmental regulation, but it is not being well followed, as we are seeing from the increasing ecological crisis around the world. আমাদের দেশে বনাঞ্চল আছে, হাওর আছে, নদী পাহাড় আছে। এগুলো শুধুমাত্র প্রকৃতির অংশ না, এগুলো আমাদের জীবন জীবিকার অংশ, এবং এগুলোকে নিয়ে যদি আমরা সচেতন না হই তাহলে আমরা আগামী প্রজন্মকে একটা অথৈ সাগরে ফেলে যাব। মানব সভ্যতা রক্ষার স্বার্থে জীববৈচিত্র্য সংরক্ষণ যখন অপরিহার্য, তখন পরিবেশ সন্ত্রাস বন্ধে সচেতনতা ও কার্যকর বৈশ্বিক আইনি পদক্ষেপের তাগিদ পরিবেশবিদদের। আজকে হলো আমাদের ভোটিং রাইট, আমরা এক্সারসাইজ করা শুরু করেছি। আগামী বছরগুলোতে IUCN কি কাজ করবে এবং কিভাবে এগিয়ে যাবে সেগুলোর উপরে কিন্তু আমরা মেম্বার্সরা আমরা ভোট দিচ্ছি। এর মধ্যে ইকোসাইড নিয়েও কথা হয়েছে। ইকোসাইডের ব্যাপারটিও যে ঘটে জেনোসাইডের পাশাপাশি, এবং সেখানে যে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে সেটা কিন্তু খুব কমই আলোচনা হয়। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যাতে এটা উপস্থাপন করা হয়, এবং যখন এই ধরনের বায়ু দূষণ বলি, জল দূষণ বলি, আমাদের মাটি দূষণ বলি, যত ধরনের দূষণ আছে সেই দূষণগুলোকে কিন্তু অপরাধ হিসাবে গণ্য করে এগুলোকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং আমাদের কনজারভেশনের ব্যাপারটি যত বেশি নানা দিক থেকে সুরক্ষিত করব, তখনই কিন্তু আমাদের এই জীবনযাত্রা, আমাদের পৃথিবী, আমরা সবাই ভালো থাকব। কংগ্রেসের এই দিনে সদস্য অধিবেশন, সেশন, প্রদর্শনী ও বহুমুখী কর্মকাণ্ডের পাশাপাশি ঘোষণা এসেছে পরবর্তী বিশ্ব সংরক্ষণ কংগ্রেস আয়োজিত হবে দ্বীপ রাষ্ট্র পানামাতে। মোশাহিদ রনি, চ্যানেল আই। চিকিৎসক সংকটে ঝিনাইদহের 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ হয়ে গেছে সিজারিয়ান অপারেশন। গর্ভবতীরা বাধ্য হয়ে ছুটছেন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে। বাড়ছে খরচ ও ঝুঁকি। ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী ও প্রসূতিরা। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। অস্ত্রোপচারের সব সরঞ্জাম প্রস্তুত, তবে নেই চিকিৎসক। এই চিত্র ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। এখানে 1 বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন। একই অবস্থা হরিণাকুণ্ডু, শৈলকুপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের। জেলার এই 5টি স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক ও অ্যানেস্থেটিস্ট না থাকায় সিজারিয়ান কার্যক্রম বন্ধ রয়েছে। আমার মেয়ের বাবু হবে, আমরা হরিণাকুণ্ডু ভর্তি হয়েছি। যদি এখান থেকে সিজার হয়
তো অল্প কিছুতেই হয়ে যায়। এখন আমাকে ঝিনেদায় গেলি কি অথবা কিনিলি গেলি অনেক 20-25 হাজার টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা পাবো পানি। শুনলাম যে সিজার হসপিটালে হয় না, তাই জন্য আমি বাধ্য হয়ে আমার এই ক্লিনিকে আসতে হয়েছে। অনেক টাকা পয়সা লাগবে, শুনছি যে 30-35 হাজার টাকা খরচ হয়ে যাবে। এখন অজ্ঞান ডাক্তার নাই, এজন্য গরিব মানুষ এখানে তারা যত কষ্ট হোক, এই মাসখান হচ্ছে অপারেশন হয় না। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে অনেক গর্ভবতী যাচ্ছেন দূরের বেসরকারি ক্লিনিকে। একদিকে অতিরিক্ত খরচের বোঝা, অন্যদিকে অনিরাপদ অস্ত্রোপচারের ঝুঁকিতে পড়ছেন তারা। সমাধানের জন্য আমরা উপর জানাইছি, লিখছি। এখন যদি আমাদের এখানে নিয়োগ দেয় আমরা আবার চালু করতে পারবো। আমাদের সব ঠিক আছে, ওটি ঠিক আছে, আমাদের সব কিছু অবকাঠামো ঠিক আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এই 5টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন হলে মাসে অন্তত 200 গর্ভবতী নিরাপদ সেবা নিতে পারবেন। সাদিও ওমর, চ্যানেল আই। ব্রিটেনে 2026-এর মে মাসে হবে স্থানীয় সরকার নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। আসন্ন স্থানীয় নির্বাচনে আগ্রহী হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশিরা। মূল ধারার রাজনৈতিক দলের হয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সলমান মিয়ার ক্যামেরায় যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমনের রিপোর্ট। জনসংখ্যার দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় সিটি কাউন্সিল বার্মিংহাম। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এখানকার স্মলিথ ওয়ার্ডে লেবার পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত শাহনাজ আহমেদ। রোববার বার্মিংহামের ব্যাংকটিং হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। তো আপনার সকলের সাপোর্টের লগে আমরা বাঙালি কমিউনিটিরে ইনশাল্লাহ আগুয়াইমো, আমরা ইউথ সার্ভিস আগুয়াইমো, আর আমরা মহিলা মানুষের জব অপরচুনিটিস অ্যান্ড স্কিলস অ্যান্ড ট্রেনিং আমি ক্রিয়েট করবো। So I would urge the community here and her ward members to come out and support her and get her elected for 2026. ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত শহর বার্মিংহাম সিটি কাউন্সিলে বাঙালি কাউন্সিলর 3 জন। আরও বেশি প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন বলে মনে করেন অনেকে। সংবাদ সম্মেলনে শাহনাজ আহমদকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অভিজ্ঞ ও লেবার পার্টির যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়। And she is a brilliant community activist and frankly a brilliant woman. And importantly, when she becomes a councillor representing the people of Smallheath, she's going to be a strong voice for Smallheath, and she's going to be a strong voice for the British Bangladeshi community in the council house. বার্মিংহামের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আসছে আব্দুল মঈন চৌধুরী সুমন ও অ্যাকাউন্টেন্ট তাজউদ্দিন সহ আরও কয়েকজনের নাম। কাউন্সিলর সাদিক মিয়া শমসুর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রিটিশ এমপি জেস ফিলিপস, কাউন্সিলর ওয়াসিম জাফর এমবিই সহ স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনা। ফ্রান্সের একটি সামরিক বিমানে তিনি নিরাপদ স্থানে গেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পানি ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতির অভিযোগে ফ্রান্সের সাবেক এই উপনিবেশে গত মাস থেকে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। কয়েকদিনের বিক্ষোভে মাদাগাস্কারে অন্তত 22 জন নিহত হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রোববার দেশ ত্যাগ করেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনা। তবে তিনি কোথায় গেছেন সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 51 বছর বয়সী প্রেসিডেন্ট রাজোলিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেছেন। এবার কৃষি সংবাদ। যশোরে আমন খেতে মাজরা পোকা ও পাতা মুড়ানো পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ধানের ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন, পোকা দমনে কীটনাশক প্রয়োগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় কৃষি বিভাগের সহযোগিতা চাইছেন তারা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। এবছর যশোরে অতিবৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 1 মাস পিছিয়ে আমন আবাদ করেছেন চাষিরা। এরপরও ভালো ফলনের আশা তাদের। তবে ধানের শীষ গজানোর সময় মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার আক্রমণে ফলন বিপর্যয়ের মুখে চাষি। পোকামাকড় যা লেগেছে তেল ব্যবহার করেছি, সামনে আর একবার করবো। এটা আমরা অভাব বোধ করতেছি। আবার অনেক সময় দেখা যায় ধানের পাতা শুকায় আসতেছে নিচের দিকে, মাথার থেকে লাল হয়ে শুকায় নিচে বোঝাচ্ছে। তবে সমস্যা আছে, ওটা সার মাটির দাম বেশি, তেলের দাম বেশি,
এতে একটু সমস্যা দেখা যাচ্ছে। পোকার আক্রমণ থেকে ধান ক্ষেত নিরাপদ রাখতে কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। জমিতে কীটনাশক স্প্রের আগে আমরা কৃষকদের যেসব পরামর্শ দিয়েছি, আপনারা আলোকফাত দিবেন, জমিতে দিয়ে পোকা চিহ্নিত করবেন, তারপরে কি ধরনের পোকা আক্রমণ করেছে সেই অনুযায়ী সেটার পার্সেন্টেজ দেখে আমরা কীটনাশক স্প্রে করার কথা বলেছি। এছাড়া জমিতে ডাল পুঁতে দিয়ে যেসব পাখি পোকা খায় তাদের ব্যবস্থা করার জন্য বলেছি। কৃষি বিভাগের তথ্যমতে যশোরে চলতি মৌসুমে 1,60,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ের কারণে ভাঙন দেখা দিয়েছে নোয়াখালীর হাতিয়ায়। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে শত শত একর আবাদি জমি, ভিটাবাড়ি, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। প্রতিনিয়তই আতঙ্কে দিন যাপন করছেন মেঘনা পাড়ের হাজারো মানুষ। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শিগগিরই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলাউদ্দিন শিবলু তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ মাদি হদিতের রিপোর্ট। উপজেলার 40 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে চর ঈশ্বর, নলচিরা, সুকচর, হরণী ও চানন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা। ভাঙন আতঙ্কে লক্ষাধিক মানুষ। পানি উন্নয়ন বোর্ডের যথাযথ নজরদারি না থাকায় ভাঙন রোধ করা যাচ্ছে না, অভিযোগ স্থানীয়দের। যে আমাদের যে বরাদ্দ এবং যে প্রকল্প এবং এই জিও ব্যাগ এবং টিকসই একটা ব্লকের ব্যবস্থা করা হোক। ব্লক দ্বিতীয় তাহলে মোটামুটি রাস্তাঘাট বা বাজার এখানে মেঘনা নদীর যে তীব্র বাতাসগুলো আমাদের গায়ে এসে পড়ে, আমাদের বাড়িঘর এসে পড়ে, কিন্তু গাছগুলো যদি থাকতো, গাছগুলো একটা ব্যারিকেডের মতো সরাসরি গাছগুলো পড়ে যাচ্ছে। অতি দ্রুত যাতে নদী ভাঙন রোধের জন্য দ্রুতভাবে ব্যবস্থা নেওয়া হোক। বসত ভিটা হারিয়ে খোলাকাশের নিচে দিন যাপন করছেন নদীপাড়ের মানুষ। এটা ভাঙার কারণে এখানে পড়তে পারছি না, যেখানে গেছি ওই স্কুলটা ঠিক মতো পড়ালেখা হচ্ছে না। এখন আমরা কোথায় যাবো, ছেলে মেয়ে লই, আমাদের আর কোথাও থাকার ব্যবস্থা নাই। মসজিদ ছিল, কালভার্ট ছিল, ব্রিজ ছিল, মেইন রোড ছিল, নদী ভাঙতে 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 অবস্থা হয়ে গেছি। ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পাউব। আমাদের যে পরিমাণ কার্যক্রম পরিচালনা করা দরকার, তার আপৎকালীন যে কাজগুলো আমরা করছি তা সে প্রয়োজনের যদি বলি অরিজিনাল যতটুকু দরকার তার চেয়ে খুবই সামান্য। তো আমরা চেষ্টা করছি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৈয়দ মাদি হওয়াদি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণের ক্ষমতায়নে দেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ইটালিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের সম্মেলনে প্রধান উপদেষ্টার 6 দফা প্রস্তাব। রাজনৈতিক সমর্থন ছাড়া সংস্কার সম্ভব নয় বললেন শাহদিন মালিক। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে দেশ চালাতে জনগণ সমর্থন দেবে না মন্তব্য। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা, গ্রেফতার সেনা কর্মকর্তাদের হাজিরের পর কোথায় রাখা হবে তা আদালত ঠিক করবেন বলে প্রসিকিউশনের মন্তব্য। এবং নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বিশেষজ্ঞদের তাগিদ, IUCN সম্মেলনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।